হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুরু করব কি না আরেকটু ওয়েট করব? করতে পারেন ম্যাম, আস্তে, আস্তে জয়েন হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা ২০ এ শুরু করি। ওকে ম্যাম। আর ফাইল যে শেয়ার করবা সে রেডি থাকো।
আচ্ছা, আমরা শুরু করি মনে হয়। সাদিকা, ফাইল শেয়ার করো। আমি তো ফোনে আছি ম্যাম, আমি কাউকে ম্যাম বলছি ম্যাম রিকোয়েস্ট করছি। বুঝি না। ম্যাম আমি ফোনে আছি তো ম্যাম করা যাবে না ম্যাম, আমি কাউকে রিকোয়েস্ট করছি ম্যাম। ও আচ্ছা। ম্যাম ম্যাক্সিমামে তো মোবাইলে আছেন ম্যাম, আপনি সাইটটা দেখেই করেন, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি ফাইলটা ম্যাম, আপনার ফোন থেকে দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।
ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, আমি শেয়ার করছি। হ্যাঁ আচ্ছা বলো, তুমি শেয়ার করবা? জি ম্যাম। আচ্ছা করো। ম্যাম শেয়ার করেছি। হ্যাঁ ইসরাত শুনতে পাচ্ছ? জি ম্যাম, ম্যাম শেয়ার করেছি, দেখা যাচ্ছে? না না ম্যাম দেখা যাচ্ছে এখন? আচ্ছা তুমি ইনেবল এডিটিং করো, তাহলে স্লাইড দেখা যাবে না তো। হ্যাঁ ইসরাত স্লাইডে যাও। ম্যাম আমি তো স্লাইডে আছি, দেখা যাচ্ছে না। মানে ইয়ে থেকে নিচের দিকে যাও, যেগুলো পড়ানো হয়ে গেছে ওগুলো বাদে। জি ম্যাম। আরো নিচে যাও।
আচ্ছা আরো পরে আরো পরে যাও। আরো আচ্ছা এখানে ফ্যাশন লিডার আর আরেকটা স্লাইড আগে যাও। আচ্ছা আচ্ছা আজকে আমরা এখান থেকে শুরু করব যে ফ্যাশন লিডার বলতে আমরা আসলে কি মিন করি। ওদিকে যে খেলো ডিস্টার্ব করুন। আচ্ছা তাহলে ফ্যাশন লিডার বলতে আসলে আমরা শুধুমাত্র যে পার্সনকে বুঝবো এটা না। আমরা গত ক্লাসে মনে হয় বলছিলাম যে ফ্যাশন লিডার বলতে আমরা নর্মালি ডিজাইনার বা হচ্ছে যারা ট্রেন্ড সেটার থাকবে বা হচ্ছে কোনো স্টাইল আইকন, তো এই পার্সন বা এইগুলোকে আমরা বুঝি। ডিজাইনার হতে পারে, ট্রেন্ড সেটার হতে পারে, স্টাইল আইকন হতে পারে, অথবা কোনো পেজও হতে পারে যে যারা ওই যে তোমার বিভিন্ন ধরনের প্রেস রিলিজ করে ওই ধরনের কিছু হতে পারে। তো তাদেরকে আমরা ফ্যাশন লিডার বলি। তো লিডার বলতে এখানে ডিজাইনার লেভেলে কারা কারা নর্মালি ফ্যাশন লিডার হিসেবে কাজ করে দেখা। এখানে অনেকগুলো নাম আছে, আমরা হয়তো শুনে যে কোকো শ্যানেল, ক্রিশ্চিয়ান ডিওর, তো এরকম যারা ইন্ডিভিজুয়াল বা ডিজাইনার তারা ফ্যাশন লিডার হিসেবে কাজ করে। সেলিব্রিটিস অ্যান্ড স্টাইল আইকনস, সেলিব্রিটিস বলতে রিহান্নার নাম মেবি আমরা শুনেছি এটা, যে তারা ফ্যাশন শো বা যে রেড কার্পেট গুলোতে তারা যে ড্রেস গুলা বা যে স্টাইল গুলা রানওয়েতে শো করে, দেখা যায় যে ওইগুলোই পরবর্তীতে ফ্যাশন হিসেবে আমাদের মার্কেটে আসে। আর ইনফ্লুয়েন্সার বা হচ্ছে ইনফ্লুয়েন্সার বলতে আমরা বুঝি যে তোমার মিডিয়াতে যারা হচ্ছে ফ্যাশনটাকে স্প্রেড করতে কাজে লাগে, এরকম যে এগুলোকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। তাহলে ফ্যাশন লিডার্স বলতে আমরা কোনো ডিজাইনার বা কোনো সেলিব্রিটিস বা কোনো স্টাইল আইকন অথবা কোনো পেজ, কোনো হচ্ছে প্রেস রিলিজ এরকমও হতে পারে যেটা ফ্যাশনটাকে মাস পিপলের মধ্যে স্প্রেড করবে, মানে যাদেরকে আমরা ফলো করব তারা মেইনলি হচ্ছে ফ্যাশন লিডার। তোমরা প্রত্যেক ইয়ে থেকে একটা করে নাম পড়ো যে ডিজাইনার লেভেলে কারা হচ্ছে ফ্যাশন লিডার হিসেবে কাজ করে, সেলিব্রিটিস হিসেবে কারা কাজ করে, এরকম প্রত্যেকটা ইয়ে থেকে একটা করে, একটা বা দুইটা করে নাম পড়বে। ঠিক আছে, পরের স্লাইডে যাও। ব্র্যান্ডস অ্যান্ড হাউসেসও হতে পারে। এখন দেখা যাচ্ছে যে আমরা যে নামগুলো জানি মোটামুটি, যে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডস যেগুলো, যে শ্যানেল, ডিওর, গুচি, লুইস ভুইটন, যেগুলো আমরা নাম শুনছি, প্রাডা, এছাড়াও হচ্ছে মানে রিটেল ব্র্যান্ডের মধ্যে এখন হচ্ছে গিয়ে তোমার লিডার হিসেবে আছে H&M যে রিটেল ব্র্যান্ড, এরাও কিন্তু হচ্ছে ফ্যাশন লিডার হিসেবেই কাজ করতেছে। তাহলে ফ্যাশন লিডার্স ব্র্যান্ড বা হাউসের মধ্যে কারা, যে শ্যানেল, ডিওর, গুচি, এগুলো হচ্ছে নর্মালি ফ্যাশন ব্র্যান্ড ফ্যাশন লিডার হিসেবে কাজ করে। তারপর ওকে পরের ইয়েতে যাও। তাহলে ফ্যাশন লিডার বলতে আমরা হচ্ছে ডিজাইনারের পরেই, মানে একটা স্টাইল যখন হচ্ছে রানওয়েতে আসবে বা ফ্যাশন শোতে যখন আসবে, তো ডিজাইনারের পরপরই যারা নিয়ে আসে তারাও ফ্যাশন লিডারের মধ্যে আসবে। যারা ডিজাইনার তারাও আসবে, যে ব্র্যান্ড নিয়ে আসে ওই ব্র্যান্ডও লিডার হতে পারে, অথবা কোনো প্রেস রিলিজ, যারা যে নতুন কোন স্টাইলটা ডিজাইনার রেডি করছে সেটা যখন আমাদের মধ্যে স্প্রেড করবে, কোনো প্রেস রিলিজ, এরকমও হচ্ছে ফ্যাশন লিডার হিসেবে কাজ করতে পারে। আর ফ্যাশন ফলোয়ার্স কারা, মানে আমরা যারা মাস পিপল, যারা একটা স্টাইল রানওয়েতে বা রেড কার্পেটে শো করার পরে আমরা অ্যাডপ্ট করি, বা লিডারকে যারা ফলো করে, আসলে মেইনলি তারাই ফলোয়ার্স। তো ফলোয়ার আসলে বিভিন্ন লেভেলে হতে পারে। কেউ আছে যে আর্লি অ্যাডপ্ট করে, যে ডিজাইনার বা সেলিব্রিটিস বা ফ্যাশন আইকন যারা আছে তারা ইউজ করার পরেই যারা অ্যাডপ্ট করে তারা দেখা যাচ্ছে আর্লি অ্যাডপ্টার। আবার কেউ আছে মাঝামাঝি, মানে পিক
পজিশনে, ফ্যাশন সাইকেলে যখন পিক পজিশনে চলে যায় তখন কেউ ফ্যাশনটাকে অ্যাডপ্ট করতে পারে, তারা একরকম। আবার কেউ আছে ল্যাগার্ডস, মানে একদম লাস্ট মোমেন্টে ফ্যাশন দেখা যাচ্ছে আউট অফ মার্কেট এরকম অবসলিট অবস্থায় চলে যাচ্ছে, ওই অবস্থায় যখন আমরা ফ্যাশনটাকে অ্যাডপ্ট করি। তো এরকমও হতে পারে। দ্যাট মিনস ফ্যাশন ফলোয়ার হচ্ছে লিডারের পরে যারা অ্যাডপ্ট করবে, যে মাস পিপলের মধ্যে যখন স্প্রেড হবে, অথবা আর্লি স্টেজে অথবা লাস্ট স্টেজে, এই 3 বা 4 ক্যাটেগরির অ্যাডপ্টারকে আমরা হচ্ছে ফ্যাশন ফলোয়ার্স বলতে পারি। ইয়েতে যাও, পরের ইয়েতে যাও। তার মানে যারা ফলোয়ার হবে তারা মেইনলি চিন্তা করবে যে হচ্ছে আমার বাজেট, যেটা আমরা বলি যে কস্ট ইফেক্টিভ হইতে হবে। কস্ট ইফেক্টিভের কথা যখন চিন্তা করে আমরা স্টাইলটাকে অ্যাডপ্ট করি, মেইনলি যারা ফ্যাশন ফলোয়ার্স থাকে তারা। আর যারা লিডার থাকে তারা আসলে মানে ফ্যাশনের হচ্ছে বাজেট ফ্রেন্ডলি না, তারা এক্সক্লুসিভিটি বা ক্রাফটম্যানশিপ বা এক্সক্লুসিভনেস তারা চিন্তা করে একটা স্টাইলটাকে তারা অ্যাডপ্ট করে। তো ফ্যাশন ফলোয়ার্স এর মধ্যে কয়েকটা স্টেজে আছে আর্লি অ্যাডপ্টার্স, যে আমরা ফ্যাশন যখন শুরু হয় ইন্ট্রোডাকশনের পরে, মানে ইন্ট্রোডাকশন শুরু করে হচ্ছে লিডার যারা তারা, এরপরে হচ্ছে রাইজ থেকে শুরু হয় হচ্ছে অ্যাডপ্টার, মানে ফ্যাশন ফলোয়ার্স থেকে শুরু হয় হচ্ছে রাইজ। তো যারা হচ্ছে রাইজ স্টেজের মধ্যেই ফ্যাশনটাকে অ্যাডপ্ট করবে তাদেরকে আমরা বলতে পারি আর্লি অ্যাডপ্টার্স, মানে এর পরে লিডারের পরেই যারা আসবে তারা। তো এখানে হচ্ছে আর্লি অ্যাডপ্টার্স হিসেবে কারা, এটা এই আর্লি অ্যাডপ্টার যারা, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকেও হতে পারে, কোনো সোশ্যাল ম্যাগাজিন বা প্রেস রিলিজ থেকেও ইন্সপায়ার্ড হতে পারে, কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো ডিজাইনার বা কোনো যারা এই যে সেলিব্রিটিস, যাদের কথা আমরা বললাম যে সেলিব্রিটি বা স্টাইল আইকন যারা কাজ করে, তাদেরকে দেখে তারা ইনফ্লুয়েন্সড হয়ে যখন একটা স্টাইল অ্যাডপ্ট করবে রাইজ স্টেজে, ফ্যাশন সাইকেলের রাইজ স্টেজে যখন অ্যাডপ্ট করবে, তখন তাদেরকে আমরা বলতে পারি আর্লি অ্যাডপ্টার্স। আর লেট অ্যাডপ্টার্স বলতে আমরা বুঝি পিক, মানে একটা ফ্যাশন সাইকেল ফ্যাশন যখন পিকে পৌঁছে, যে মাস পিপলের মধ্যে যখন অনেক ভালোভাবে স্প্রেড হয়ে যায়, ওই অবস্থায় যখন আমরা অ্যাডপ্ট করি। এবং এই স্টেজে ম্যাক্সিমাম টাইমে ফ্যাশনটা কি দেখা যায় যে অনেক কম কস্টে আমরা পাচ্ছি, মানে অ্যাফোর্ডেবল বাজেটে বা অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছি, এবং অনেক বেশি অ্যাভেলেবেল। বিশেষ করে যারা রিটেইলার হিসেবে কাজ করে, মাস রিটেইলার, যে যারা H&M, ইউনিক্লো বা যে ব্র্যান্ডগুলো যে ড্রেসগুলা বা যে স্টাইলগুলো আমাদের মধ্যে নিয়ে আসে, মেইনলি এটা হচ্ছে আচ্ছা সরি, তাহলে ফ্যাশন লিডার বলতে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজে যারা কাজ করবে, লাইক ডিজাইনার, কোনো সেলিব্রিটিজ, কোনো স্টাইল আইকন, কোনো প্রেস রিলিজ বা কোনো ফ্যাশন ব্র্যান্ডস বা ম্যাগাজিন, যারা ইন্ট্রোডাকশন স্টেজেই কাজ করবে, ওইগুলোকে আমরা বলবো ডিজাইনার, সরি লিডার্স। আর ফ্যাশন ফলোয়ার্স হিসেবে যারা রাইজ থেকে একদম ডিক্লাইন পর্যন্ত যে মাস পিপল থাকবে বা যারা থাকবে, তাদেরকে আমরা হচ্ছে ফ্যাশন ফলোয়ার্স বলবো। এটার মধ্যে আর্লি অ্যাডপ্টার্স আছে, লেট অ্যাডপ্টার্স আছে, অথবা ল্যাগার্ডস। তাহলে এই 3 ক্যাটাগরি, মানে রাইজ,
পিক, ডিক্লাইন বা অবসোলিট, এই 4টা স্টেজে যারা ফ্যাশনটাকে অ্যাডপ্ট করবে তাদেরকে আমরা ফ্যাশন ফলোয়ার্স বলবো। ওকে, পরের স্লাইডে যাও। আচ্ছা, এখানের মধ্যে 2টা ক্যাটাগরি, যে যারা ফ্যাশন লিডার থাকে আর ফ্যাশন ফলোয়ার্স থাকে, তাদের মধ্যে যদি আমরা কম্পারিজন করি যে আমরা অ্যাডপ্ট তারা কখন করবে, লিডার যারা আছে একদম শুরুতেই, যে ইন্ট্রোডাকশন স্টেজে করবে, ইন্ট্রোডাকশন স্টেজের পরে যখন করবে মানে ফ্যাশন ফলোয়ার। রিস্ক লেভেল অনেক হাই থাকে যারা ফ্যাশন লিডার থাকে, যে একটা স্টাইল যখন রেড কার্পেটে আসে বা ফ্যাশন শোতে দেখানো হয়, তাহলে ওই স্টাইলটা আসলে মাস পিপলের মধ্যে পপুলারিটি পেতেও পারে, নাও পারে। তো তারা আসলে তাদের রিস্ক লেভেলটা হাই, আর আমরা যারা ফ্যাশন ফলোয়ার হিসেবে কাজ করি তাদের হচ্ছে রিস্ক লেভেলটা লো থাকে। ইনফ্লুয়েন্স করে কি, ফ্যাশন লিডার্সরা হচ্ছে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করে, আর ফলোয়ার যারা তারা অন্যদেরকে দেখে ইনফ্লুয়েন্সড হয়। অবশ্যই ফ্যাশন লিডার যারা থাকে তাদের বাজেট অনেক বেশি, মানে অনেক কস্টলি তাদের জন্য। আর ফ্যাশন ফলোয়ার হিসেবে আমরা যে স্টাইলগুলো নিই সেগুলো হচ্ছে আসলে বাজেট অ্যাফোর্ডেবল আর কি। আচ্ছা, রোল প্লে করে লিডার হচ্ছে ইনোভেট অ্যান্ড ইন্সপায়ার, মানে মানুষকে ইনফ্লুয়েন্স করে। আর আমাদের কাজ হচ্ছে যারা ফ্যাশন ফলোয়ার্স তাদের মধ্যে, তাদের মেইনলি কাজ হচ্ছে মানুষের মধ্যে স্প্রেড করে দেওয়া, আরো আস্তে স্টেজ বাই স্টেজ মাস পিপলের মধ্যে স্প্রেড করা এবং এটাকে সাস্টেইন করা, ট্রেন্ডটাকে ধরে রাখার কাজ মেইনলি হচ্ছে ফ্যাশন ফলোয়ার করে। মানে ইন্সপায়ার করবে বা ইন্ট্রোডাক্টরি কাজ করবে লিডার, আর ফ্যাশনটা কতটুকু স্প্রেড হবে বা কতদিন পর্যন্ত সাইকেলটা টিকে থাকবে এই কাজটা করে মেইনলি ফ্যাশন ফলোয়ার। ওকে, এরপরের স্লাইডে যাও। এরপরে এখন ফ্যাশন মুভমেন্ট আমরা যেটা বলি, যে ফ্যাশন যে রিভলিউশনারি, যে আমার একটা ফ্যাশন একবার মার্কেটে এসে যেটা শেষ হয়ে যায় না, এরকম না, যে ফ্যাশন আসে কিছুদিন পর পর আবার রিপিটেশন হয়। তো এই যে মুভমেন্ট কিভাবে হয়, মুভমেন্ট গুলো এখানে বলছে 5টা প্রিন্সিপাল আছে, এরকম মেইনলি 5টা 7টা, অনেক জায়গায় আবার 7টাও আছে। তো মেইনলি আমরা 5টা 5 যে কোর প্রিন্সিপালস এগুলো দেখি যে কিভাবে আসলে ফ্যাশনটা মুভ করে। তো এখানে বলা হয়েছে একটা প্রিন্সিপাল হচ্ছে ইমিটেশন, যেটা আমরা বলি যে ফ্যাশন মানেই হচ্ছে ইমিটেশন। এখন ইমিটেশন কিভাবে, যে ফ্যাশন যারা লিডার থাকে, লিডারটা যেটাকে ট্রেন্ড হিসেবে আনে বা যেটাকে স্টাইল হিসেবে নিয়ে আসে, ফলোয়ার যারা থাকে তারা সেটাকে ইমিটেট করে। এটা হচ্ছে একটা প্রিন্সিপালের মধ্যে একটা। তো এখানে কোয়াইট লাক্সারি একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি, দ্য রাইজ অফ কোয়াইট লাক্সারি ইন 2024 and 2025। তো কোয়াইট লাক্সারি বলতে এই টার্মটা ফ্যাশনের ক্ষেত্রে আমরা এই টার্মটা বলতে বুঝি যে আগে আমরা চিন্তা করতাম যে অনেক সময় আমরা চিন্তা করি যে অ্যাফোর্ডেবল প্রাইস হইতে হবে, ফ্যাশন আমরা যখন অ্যাডপ্ট করব অ্যাফোর্ডেবল প্রাইস হইতে হবে, সাস্টেইনেবল হতে হবে বা হচ্ছে ওয়ারেবল হতে হবে এরকম। কিন্তু কোয়াইট লাক্সারি 2 যেটা ভার্সন, মানে 2024-25-এ যেটা, ওটাকে আমরা বলতেছি কোয়াইট লাক্সারি ভার্সন 2। এখানে আমরা দেখা যাচ্ছে যে ফ্যাশনের ওই প্রাইসের থেকে আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি ক্রাফটম্যানশিপটাকে, যে একটা ড্রেস কোয়ান্টিটি না, কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটি কতটুকু আছে একটা স্টাইলের বা একটা প্রোডাক্টের কোয়ান্টিটি থেকে, মানে কত মানুষ কতজনকে আমরা সেল করতে পারলাম, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কোয়ালিটি কতটুকু, দ্যাট মিনস ক্রাফটম্যানশিপ কিরকম, এক্সক্লুসিভনেস কতটুকু আছে ফ্যাশনের। বা অনেক দেখা যাচ্ছে যে আমি অনেক বোল্ডলি মার্কেটিং করতেছি না, মার্কেটিং না হোক, কম মানুষ কিনুক, তারপরেও কোয়ালিটি আমরা এনশিওর করি। এটাকে আমরা, এই টার্মটাকে আমরা বলতেছি কোয়াইট লাক্সারি ভার্সন 2। মানে আমরা কোয়ান্টিটির দিকে নজর না দিয়ে কোয়ালিটির দিকে যখন নজর দিব, এইটা এখন চলতেছে। এইটা আগে দেখা যাচ্ছে কিছুদিন আগে হয়তো বা চলছে যে আমাদের কোয়ালিটি যাই হোক, কোয়ান্টিটি ম্যাটার, বাট এখনকার 24-25-এ যে কোয়ালিটিটা ম্যাটার। তারপরে ফ্যাশন মুভস ইন সাইকেলস, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি যে ফ্যাশন আসলে একটা সাইক্লিক অর্ডার মেনটেন করে, যে একটা ইন্ট্রোডাকশন হবে, তার একটা পিক স্টেজ আসবে এবং একটা সময়ে যে সে অবসলিট হয়ে যাবে। তো এই যে সাইক্লিক অর্ডারে ফ্যাশনটা আসে, এইটাকে আমরা বলতেছি যে ফ্যাশন মুভস ইন সাইকেলস, এটাও একটা প্রিন্সিপাল। তো আগে এক্সাম্পলে আমরা দেখি যে 90s-90s-এ ছিল হচ্ছে মিনিমালিজম, এই থিমে আমরা কাজ করতাম, যে আমরা যখন একটা ফ্যাশন অ্যাডপ্ট করতাম বা একজন ডিজাইনার বা একটা লিডার যখন ফ্যাশন মার্কেটে নিয়ে আসতো, তারা মিনিমালিজমের কথা চিন্তা করতো। আর এখন আমাদের চিন্তা করতে হচ্ছে যে Y2K একটা ফ্যাশন টার্ম, মানে
একটা আইডিওলজি টাইপ যে জেন জি যারা আছে তারা কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে 2020-তে এসে, এইটাকে আমরা বলতেছি Y2K। আচ্ছা, মিনিমালিজম বলতে আমরা যেটা আগে ছিল যে 1990s-এ যে মিনিমালিজম ফ্যাশন সেন্স বা ফ্যাশন থিম তারা রাখতো, তখন আমরা চিন্তা করতাম যে ডিজাইনটা যত সিম্পল হবে বা ফাংশনাল কিনা বা হচ্ছে এই ফ্যাশনটা অনেক দিন মার্কেটে থাকবে এরকম চিন্তা করতাম। তো এইগুলোকে আমরা এই থিমটা হচ্ছে মেইনলি মিনিমালিজম, যে আমার ডিজাইন সিম্পল হবে, যে স্টাইলটা আমরা ইউজ করবো সেটা ফাংশনাল হবে এবং অনেক দিন ধরে মার্কেটে থাকবে। কিন্তু 2020-এ এসে আবার আমরা চিন্তা করতেছি যে Y2K ফ্যাশন, মানে জেন জি যেটাকে করবে, যে না অনেক দিন থাকার দরকার নাই, একটু ড্রামাটিক বা একটু ক্লাসিক লুক হবে, একটু ফানিয়েস্ট হবে বা বোল্ড কালার আমরা ইউজ করব। দেখা যায় মিনিমালিজমে আমরা চিন্তা করতাম যে নিউট্রাল কালার যেগুলো থাকে এই ধরনের কালার এবং ক্লিন সিলোট, মানে শেপটা যেন ক্লিন হয় বা নিউট্রাল হয়, মানে বেশি বোল্ড না আর কি, যেগুলোকে আমরা ক্লাসিক স্টাইল বলি, যে এরকম ক্লাসিক কোনো স্টাইল হবে থাকবে, এরকম সেন্স ছিল 90s-এ। কিন্তু 2020-এ এসে আবার পপুলার হচ্ছে যে না ওইরকম ক্লাসিক স্টাইল দরকার নাই, যেটা হিপ হপ বলি আমরা অনেক সময়, যে ফ্যাশনটা একটু বোল্ড হোক বা কালার অনেক বোল্ড হোক, ওইরকম হোক, অনেকদিন মার্কেটে না থাকুক, ক্লাসিক হওয়ার দরকার নাই এরকম। তো এইটাকে আমরা বলতেছি Y2K ফ্যাশন, যেটা পপুলার হয়েছে 2020-এ। তো এরকম হতে এরকমও হতে পারে। আল্লাহ, আমি কি হারাই ফেললাম? আচ্ছা না, তাহলে এক্সাম্পলে যে ফ্যাশন মুভস ইন সাইকেলস, মানে যেটা সাইকেলিক অর্ডারে যে চলে, যে আমার 90s-এ একরকম ফ্যাশন ছিল, 2020-তে একরকম হচ্ছে, 2000 মানে 20-র দশকে একরকম হচ্ছে, আবার দেখা যাবে যে 2030-তে আরেক রকম আসবে। বা এখন যেটা আমরা যে 2025-এর পরে আমরা চিন্তা করতেছি বা 2025-এ এসে আমরা বলতেছি যে না শুধু হচ্ছে স্টাইল ডিজাইন হইলে হবে না, এখানে ওয়ারেবল কোনো কিছু থাকতে হবে, মানে ফাংশনালিটি থাকতে হবে, যে একটা স্টাইল একটা ক্লদিং আমরা ইউজ করব, এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে সাস্টেনেবল হতে হবে বা ইকো ফ্রেন্ডলি হতে হবে, অথবা হচ্ছে গিয়ে রিসাইকেল মেটেরিয়াল ইউজ করতে হবে, অথবা ওয়ারেবল হতে হবে, এরকম যে ফাংশনালিটির দিকে আমরা আবার যাচ্ছি। তো তাহলে 1990-এ ছিল একরকম, 2000-এ ছিল একরকম, 2020-এ একরকম, 2030-এ দেখা যাচ্ছে আরেক রকম হবে, যেটাকে আমরা বলতেছি যে ফ্যাশন আসলে সাইক্লিক অর্ডারে মুভ করে। এটা একটা প্রিন্সিপাল। এর পরের স্লাইডে যাও। আচ্ছা, এখানে আরেকটা প্রিন্সিপালের মধ্যে বলছে যে ফ্যাশন ইজ ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল ফোর্সেস। অবশ্যই আমরা জানি যে ফ্যাশন অবশ্যই যে ইকোনমিক বা হচ্ছে পলিটিক্যাল ইস্যুস বা টেকনোলজি, আর্ট বা মিডিয়া, অবশ্যই এটাকে হচ্ছে গিয়ে স্প্রেড করার ক্ষেত্রে মিডিয়া, এই ফ্যাক্টরসগুলো আসলে একটা ফ্যাশন বা এই ফ্যাক্টরসগুলো দ্বারা ফ্যাশন আসলে ইনফ্লুয়েন্সড হয়। ওকে, এরপরে হচ্ছে ফ্যাশনের থিওরি যেগুলো আমরা পড়ছি, যে নর্মালি ফ্যাশন হচ্ছে ট্রিকল ডাউন হয়, মানে আগে এলিট ক্লাস বা লিডাররা আগে ফ্যাশন অ্যাডপ্ট করবে, এরপরে ধীরে ধীরে ফলোয়ারদের মধ্যে আসবে। আবার এমন ট্রিকল অ্যাক্রসও আছে বা ট্রিকল আপও আছে, যে না আগে স্ট্রিট লেভেল থেকে একটা ফ্যাশন শুরু হতে পারে, পরে সেইটা আস্তে আস্তে আপার ক্লাসের দিকে যাবে বা লিডারের দিকে যাবে, বা ট্রিকল অ্যাক্রসও হতে পারে। তাহলে আরেকটা প্রিন্সিপাল হচ্ছে ট্রিকল ডাউন, ট্রিকল আপ, ট্রিকল অ্যাক্রস, যে থিওরিগুলো আমরা পড়ছি এরকমও হতে পারে যে তোমার টপ থেকে বটমের দিকেও আসতে পারে, বটম লেভেল থেকে টপ লেভেলের দিকেও ফ্যাশন মুভ করতে পারে। এরপরে স্লাইডে যাও।
লেখাগুলো এরকম হচ্ছে কেন? আচ্ছা, এরপরে হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, মানে আমরা একটা ক্লথিং যে ডিজাইন করব বা একটা প্রোডাক্ট ডিজাইন করব, এটা 7টা প্রিন্সিপাল ডিজাইন এলিমেন্টস আছে, 7টা বা ডিজাইন প্রিন্সিপাল 7 প্রিন্সিপালস আমাদের মেনটেন করতে হয়। এর মধ্যে একটা হচ্ছে ব্যালেন্স, একটাকে বলি আমরা শেপ বা সিলোট, একটাকে বলি আমরা কালার, সরি একটাকে বলি হচ্ছে আমরা হারমোনি, একটাকে বলি ইউনিটি। তো কোনটা বলতে আসলে কি বোঝায় এটা আমাদের জানা। যে ব্যালেন্স বলতে আমরা নর্মালি বুঝি যে ডিজাইনের যে এলিমেন্টস গুলো আছে, তো ডিজাইন একটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল 7 এলিমেন্টস, আর একটা হচ্ছে গিয়ে ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে 7 প্রিন্সিপালস, আর ডিজাইন এলিমেন্টস হচ্ছে 5টা, যে লাইন, কালার, টেক্সচার, শেপ বা ফর্ম, এরকম। তো কালার বলতে কি বুঝি এটা তো আমরা জানি। লাইন বলতে ড্রেসের মধ্যে আমরা যে সিমগুলো দিই, সিমগুলো জয়েনিং করি, বা হচ্ছে ওভারঅল একটা গার্মেন্ট পরার পরে কি রকম দেখাবে, এটা কি এ শেপের মতো মনে হবে, নাকি আওয়ার গ্লাসের মতো মনে হচ্ছে, না কলামের মতো মনে হচ্ছে, না জিওমেট্রিক শেপ, মানে এগুলোকে বোঝায়। তারপরে প্যাটার্ন তো আমরা বুঝি যে আসলে প্যাটার্ন বলতে কি বুঝি, যে কোন এলিমেন্টের ডিজাইন কিরকম হবে এটা, বা কোন পার্টের গার্মেন্টের কোন কম্পোনেন্টের ডিজাইন কিরকম হবে, এইগুলোকে বুঝি। তো ব্যালেন্স বলতে আসলে বুঝায় যে আমরা যখন একটা ক্লদিং ডিজাইন করব বা একটা প্রোডাক্টের ডিজাইন করব, সেটার হচ্ছে ভিজুয়াল স্টেবিলিটি ঠিক আছে কিনা। ভিজুয়াল স্টেবিলিটি বলতে বুঝি যে ডিজাইন এলিমেন্টস গুলো আছে এইগুলো আসলে কতটুকু ইউনিফর্ম লুক দেয়। এটা আমরা একটু পরে যখন যাব তখন ক্লিয়ার হব। পরের একটা স্লাইডে যাও তো, কিছু ইমেজ আছে ওইটা দেখায়, তারপরে ব্যাক পেছনে আসো, আরেকটা স্লাইড পরে যাও। আচ্ছা, এই ওই ইমেজের এটা দাও, ওই ইমেজের স্লাইডটা দাও। হ্যাঁ এটা, এই যে দেখো এখানে, হ্যাঁ হ্যাঁ এটা এটা। আচ্ছা, এখানে দেখো আমরা 3 রকম ড্রেস দেখতে পাচ্ছি বা 3টা প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি। তো এখানে আসলে ব্যালেন্স বলতে আমরা বুঝি যে যে ডিজাইনের এলিমেন্টস গুলো আছে সেগুলো আমার কতটুকু একটা স্টেবল ইফেক্ট তৈরি করতে পারে। দেখো প্রথমটা যেটা আমরা টেইলরড স্যুট এটা দেখতে পাচ্ছি, বা আমরা যেগুলোকে হচ্ছে ফর্মাল শার্ট বলি, ক্যাজুয়াল না, ফর্মাল শার্ট বা টেইলরড স্যুট বা ফর্মাল জ্যাকেট, অথবা এইগুলোর ক্ষেত্রে দিক কি হয় যে সিমেট্রিক্যাল ডিজাইন বা মিরর ইমেজ আমরা চিন্তা করি, যে যেটাই হবে সেটা মিরর হতে, মিরর ইমেজ হবে, যে লেফট পাশে যেরকম ডিজাইন রাইট পাশেও সেম ডিজাইন হতে হবে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল। আর অ্যাসিমেট্রিক্যাল কোনটা, এই যে আমরা এখানে একটা স্কার্টের ইমেজ দেখতে পাচ্ছি 3 নম্বর ইমেজটাতে, দেখো যে স্কার্টের এখানে অ্যাসিমেট্রিক্যাল দেখতে পাচ্ছি, যে লেফট পাশের যে কম্পোনেন্ট বা যে প্যাটার্ন তার ডিজাইন আর রাইটের যে কম্পোনেন্ট বা যে প্যাটার্ন তার ডিজাইন সেম না, দুই পাশে দুই রকম। আমরা যদি সেন্টার বরাবর ওই প্রোডাক্টটাকে ভাগ করে ফেলি বা প্রপোর্শন ক্রিয়েট করি, দেখা যায় লেফট এবং রাইট এই দুইটা সেম না। আবার মিডিলে যে আমরা একটা ফ্রক টাইপের ড্রেস দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে না, লেফট এবং রাইট দুই পাশের ডিজাইন সিমেট্রিক্যাল। তো এই যে আমরা ডিজাইন এলিমেন্ট গুলো দিলাম, তো এই ড্রেসগুলোর মধ্যে আমরা বিভিন্ন রকম লাইন দিয়েছি, বিভিন্ন রকম কালার ইউজ করতে পারি, বিভিন্ন রকম ফেব্রিকেশন ইউজ করতে পারি। আসলে এই সব কিছু মিলায়ে যে আমার একটা ইউনিফর্ম স্টেবিলিটি তৈরি করে, এটাকে আমরা ব্যালেন্স বলি। এরপর উপরে উঠো, এতে উপরে স্লাইডে যাও। আচ্ছা হ্যাঁ, এখানে ব্যালেন্সের মধ্যে কয়েক রকম হতে পারে, যেটাকে আমরা বলতেছি ফর্মাল ড্রেস, যেটাকে বলি আমরা ফর্মাল ড্রেস। তো ফর্মাল বলতে কি হয়, নর্মালি গার্মেন্টস এর লেফট সাইড এবং রাইট সাইড অলমোস্ট আর আইডেন্টিক্যাল অথবা আইডেন্টিক্যাল হয়, যেমন টেইলরড স্যুট বা ফর্মাল শার্ট বা ফর্মাল জ্যাকেট, ফর্মাল প্যান্ট, এই সব কিছু। তো এগুলো হচ্ছে মেইনলি এই ড্রেসগুলো আমরা কখন ইউজ করি, যে কোনো ট্র্যাডিশনাল বা ফর্মাল বা কোনো স্টেবল লুক, এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি। তো এক্সাম্পল কি হতে পারে, যে স্যুট, কোনো ইউনিফর্ম অথবা টেইলর ড্রেস, এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্সের এক্সাম্পল। আর অ্যাসিমেট্রিক্যাল কখন বলবো, অ্যাসিমেট্রিক্যাল হবে যে লেফট এবং রাইট এই দুই সাইডের ডিজাইন এলিমেন্টস গুলো সেম না, যে লেফট সাইডে একটু বেশি বা রাইট সাইডে একরকম, অথবা লেফট সাইডে একটা কালার কন্ট্রাস্ট যেটাকে বলি, রাইটে অন্য কালার, বা ডিজাইন এলিমেন্ট ভিন্ন ভিন্ন এরকম হতে পারে, বা প্লেসমেন্ট ভিন্ন। তো এখানে আমরা
ব্যালেন্স বলতে বুঝছি যে ব্যালেন্স আসলে আমরা কালার, টেক্সচার, লাইন যেগুলোকে আমরা ডিজাইন এলিমেন্ট বলতেছি, এই ডিজাইন এলিমেন্টের মাধ্যমেই পেয়ে থাকি। তো অ্যাসিমেট্রিক্যাল মানে মিরর সিমেট্রি হবে না, মিরর সিমেট্রি হবে না, যে লেফট পাশে একরকম রাইট পাশে একরকম এরকম। যেমন এখানে এক্সাম্পলে বলা আছে যে যদি এমন হয় যে ওয়ান শোল্ডার ড্রেস, আমরা অনেক সময় যে অনেক গাউন দেখেছি বা অন্য যে ড্রেসগুলা বা ক্যাজুয়াল যে শার্ট বা ক্যাজুয়াল যে ড্রেসগুলা দেখি সাইডে একরকম দেখা যাচ্ছে, লেফট সাইডে একটা স্লিভ নাই, রাইট সাইডে শুধুমাত্র একটা স্লিভ দেওয়া এবং স্লিভটা অনেক এমবেলিশ করা। তো এরকম, তো এইগুলোকে আমরা বলতেছি অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন। এরপরে যাও। আচ্ছা, আরেকটাকে বলতেছি রেডিয়াল ব্যালেন্স, যেটাকে বলা হচ্ছে যে ডিজাইন এলিমেন্ট যেগুলো আছে সেগুলো সেন্ট্রাল কোনো পয়েন্ট থেকে যাবে, মানে মাঝামাঝি কোনো এরিয়া থেকে, লেফট রাইট না, সেন্ট্রাল পোর্শন, যে ওয়েস্ট লাইন বা নেক লাইন থেকে ডিজাইনটা যখন স্প্রেড হবে। যেমন এখানে বলছে যে ড্রেস উইথ এ সার্কুলার প্যাটার্ন রেডিয়েটিং ফ্রম দ্য নেক লাইন আর ওয়েস্ট, মানে লেফট রাইট কি আছে ডাজেন্ট ম্যাটার, ড্রেসটা আমাদের মানে ইউনিফর্মিটি দিচ্ছে যে ওয়েস্ট লাইনের কোনো ডিজাইন বা ওয়েস্ট লাইন থেকে কোনো ডিজাইন যাওয়া, যেমন প্লিট দিয়ে যে আমরা ড্রেসগুলা তৈরি করি বা নেক লাইনে প্লিট দিয়ে যে এরকম আমরা ড্রেসগুলা তৈরি করি, এরকম হতে পারে যে লেফট রাইট ঠিক নাই বা ওরকম কোনো সিমেট্রি নাই, পুরো ডিজাইনটাই ওয়েস্ট লাইন বা নেক লাইন মানে কোনো সেন্ট্রাল একটা পয়েন্ট থেকে ডেসিমেট হয়েছে, এরকম হলে সেটাকে আমরা রেডিয়াল ব্যালেন্স বলতেছি। তবে মোটামুটি আমাদের একটু ধারণা হয়েছে যে যেটাকে আমরা বলি যে ফর্মাল লুক বা ক্যাজুয়াল লুক বা ড্রামাটিক লুক, এইগুলোকে আমরা বলতেছি আসলে মেইনলি ব্যালেন্স। যে একটা গার্মেন্ট পরার পরে আমরা ওইটাকে মনে হচ্ছে এটা কি ফর্মাল ক্লদিং নাকি ক্যাজুয়াল ওয়্যার না লেজার ওয়্যার, এই যেটা আমরা পার্থক্য যে করতে পারি এটাই হচ্ছে আসলে মেইনলি ব্যালেন্স। তো ব্যালেন্স এখানে বলছে যে আমরা কি কি ভাবে আসলে একটা ড্রেসের মধ্যে বা একটা গার্মেন্টের মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে পারি। সেটা কালার হতে পারে, যেগুলো ডিজাইন এলিমেন্টস আমরা বললাম, যে কালার, টেক্সচার, লাইন বা শেপ, এইগুলো হচ্ছে মেইনলি ডিজাইন এলিমেন্টস। যে ডার্ক কালার আর ব্রাইট কালার হইলে আমাদের কিরকম হয়, যে ভিজুয়াল ওয়েট বাড়ে, লাইট বা ডাল কালার ইউজ করলে ভিজুয়াল ওয়েট কমে যায়। টেক্সচার, যে একটা লাইটার ওয়েট ফেব্রিক যখন আমরা ইউজ করি তখন আমাদের কি রকম ফিল হয়, আর যখন আমরা স্মুথ সাটিন বা জর্জ যে রকম হয় এটা। লাইন বা শেপ, লাইন বলতে আমরা ওই যে সিমের যে জয়েনিং গুলো ওই রকম টাইপের, বা একটা গার্মেন্ট পরার পরে আমাদের দেখতে কি রকম দেখা যাচ্ছে বা ড্রেসটা কি এ লাইনের, আচ্ছা পরে ছবি দেখে বুঝাবো, যে আওয়ার গ্লাসের মতো হচ্ছে ওভারঅল লুকটা, স্লোটটা, নাকি হচ্ছে এ অক্ষরের মতো মনে হচ্ছে, নাকি কলামের মতো হচ্ছে, না জিওমেট্রিক কোনো শেপ, এগুলোকে আমরা লাইন এবং শেপ বলি। আর ডিটেলস বলতে আরো কিছু বুঝি যে প্লেসমেন্ট কোথায় হবে, একটা গার্মেন্টের মধ্যে আমরা আসলে পকেট প্লেস করব কোথায়, বাটন প্লেস করব কিভাবে, বা হচ্ছে যে আরো হচ্ছে তোমার রাফেলস থাকে, বা হচ্ছে ওই যে আমরা অনেক সময় গ্যাদারিং দিই, তো এগুলো আসলে কোথায় কতটুকু দিব বা কোন পজিশনে কোনটা দিব, এটা বলতে আমরা ডিটেলস বুঝি। তাহলে কালার, টেক্সচার, লাইন, শেপ, ডিটেলস মানে যেগুলো ডিজাইন এলিমেন্টস, এই ডিজাইন এলিমেন্টস গুলোর কম্বিনেশনে আমরা হচ্ছে গার্মেন্টের মধ্যে যে ইউনিফর্মিটিটা পাই বা একটা স্টেবল ভিজুয়াল একটা স্টেবল লুক পাই, এটাকে আমরা বলি ব্যালেন্স। পরের স্লাইডে যাও। আচ্ছা, এখানে তো আমরা এখন ইমেজ দেখে বুঝতেই পারতেছি যে কোনটা হচ্ছে সিমেট্রিক্যাল কোনটা অ্যাসিমেট্রিক্যাল। ওকে, এরপরেরটাতে যাও। প্রপোর্শন বলতে আসলে আমরা কি বুঝি, পরে দেখো একটা ইমেজ আছে, আগে ওই ইমেজটাতে যাও। আচ্ছা, এই ইমেজটাতে থাকো। দেখো, প্রপোর্শন বলতে তো আমরা বুঝি যে হিউম্যান বডি যেটা আছে আমাদের হেড থেকে শুরু করে একদম টো পর্যন্ত, এখানে কিন্তু প্রত্যেকটা লিম্বেরই মেজারমেন্ট আছে আলাদা, যে আসলে একটা হেডের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কত, মানে হেড বলতে আমাদের পুরো মুখটা সহ, যেটার হচ্ছে আমার সারকামফারেন্স কত হয়, লেংথ কত হয়, একটা স্লিভের এজ অনুসারে বা হচ্ছে গিয়ে জিওগ্রাফিক রিজিয়ন অনুসারে যে স্লিভের লেংথ আসলে কত হয়, বা তার হচ্ছে গিয়ে পায়ের মেজারমেন্ট কত হয়, নির মেজারমেন্ট কত হয়, ওয়েস্ট কতটুকু হয়, বডিজ কতটুকু হয়, এরকম কিন্তু মেজারমেন্ট আছে। এরকম প্রায় 33টা না 34টা মতো মেজারমেন্ট আছে যদি আমরা হিউম্যান বডির মেজারমেন্ট গুলো নিই। তো এখানে হচ্ছে পোরশন, যে আমরা যখন একটা ক্লদিং ডিজাইন করব তাহলে আমরা এরকম কিছু রুলস আছে যেটাকে আমরা প্রপোর্শন বলতেছি, যে আমরা পুরা হিউম্যান বডিটাকে কি 1/3 ভাগ করব, নাকি 1/6 ভাগ করব, না কিভাবে করব।
তো এরকম করে যখন আমরা ডিজাইন করব, তো দেখো এখানে আমরা রাইটে যে ছবিটা দেখতে পাচ্ছি 1/3, মানে পুরো বডিটাকে আমরা 3 ভাগ করে নিচ্ছি, যে টপে একরকম, মিডিলে একরকম এবং লোয়ার পোর্শনে একরকম। তো এই 3টা ডিজাইন মিলে রেশিওটা যখন আমরা ডিজাইন করব, রেশিওটা হতে পারে যে 1/3 উপরে, যে টপে, যে ধরো টপের গার্মেন্ট যেটা, যে টি শার্ট বা পোলো শার্ট বা শার্ট বা ব্লাউজ, আমরা যেটাই পরি না কেন, এইটা হচ্ছে আমার পুরা গার্মেন্ট এর যে লেন্থ হবে তার 1/3 হবে টপের গার্মেন্টটা, আর 2/3 হবে হচ্ছে নিচের অংশ, বা হচ্ছে টপের অংশটা হবে 2/3, নিচের অংশটা হবে 1/3, বা পুরোটাই হচ্ছে 3 পোর্শন ধরে একটা গার্মেন্ট হবে, যেগুলো গাউন টাইপের ডিজাইন করি আমরা। তো এরকম প্রপোর্শন অনুসারে হবে। আরেকটা হচ্ছে গোল্ডেন রেশিও, যেটা আমরা ফ্যাশন ডিজাইনে বলি। আরেকটা রেশিও আছে গোল্ডেন রেশিও, যে একটা পার্টের সাথে আরেকটা পার্টের রেশিও হচ্ছে 6 ভাগ করা, পুরা বডিটাকে 6 ভাগ করে এই রেশিও অনুসারে ডিজাইন করা, যে আমি কি 1:6 এ করবো না 5:8 এ করবো, সরি 5:6 এ করবো না 4:6 এ করবো। এখানে এরকম যারা ডিজাইন করে ক্লোদিং ডিজাইন, এরকম রেশিও মেনটেন করে আসলে ডিজাইন করতে হয়। নইলে যে আমরা শার্টের লেন্থ, আমরা যখন স্ট্যান্ডার্ড মেজারমেন্ট গুলা নিই, যে আসলে একটা শার্টের লেন্থ চলতো, আমরা করতাম না, বা এটা আমার কেন ওয়েস্টের উপরে থাকতেছে, বা লোয়ার হিপ বরাবর কেন যাচ্ছে। তো এই যে এরকম বিভিন্ন রেশিও আছে আসলে ডিজাইন করার। তো এই রেশিওগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রপোর্শন। তো কমনলি ইউজ হচ্ছে গোল্ডেন রেশিও, যেটা রেশিও হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা, যে 1:, এই যে বি এবং এস, এখানে এই দুইটার মধ্যে রেশিও, মানে বডি অংশ একটু তোমরা ইয়াতে দেখো, আমি চোখে দেখতে পাচ্ছি না, এটা স্লাইডে দেখো যে রেশিও আছে, যে একটা অংশ থেকে আরেকটা অংশ রেশিও বের করলে তোমার 1 পয়েন্ট, এই যে এইটা দিয়ে গুণ করতে হবে, যে আমার একটা এস, একটা হচ্ছে বি। তো বডিস অংশটা উপরের অংশের কতটুকু হবে, যে এস আমরা যতটুকু নিব, মানে উপরের পার্টে টপে যতটুকু নিব, তার এত গুণ পরিমাণ অংশ হচ্ছে নিচের দিকে দিতে হবে। এই ডিজাইন রেশিও করতে পারি। যেমন দেখো 6:8 যদি নিই, যে উপরে নিলাম 6, নিচে নিচ্ছি 8, তখন দেখা যাচ্ছে যে আমার ডিফারেন্স খুব বেশি হচ্ছে না। আবার যখন 5:8 নিচ্ছি, যে উপরে 8 ভাগের 5 ভাগ নিচ্ছি, নিচে নিচ্ছি, এরকম এভাবে করলে দেখা যাচ্ছে যে রেশিওটা আমার কিরকম হয়। তো গোল্ডেন রেশিওটা হচ্ছে আসলে 5:8, যেটা এইটা, যে উপরে বডিতে যা নিব, বডিজ অংশে যা নিব, নিচের অংশটাতে তার 1.618 এত গুণ নিতে হবে। আর যদি 1/3 এই রেশিওতে করি, তাহলে যে 1/3 প্রিন্সিপালটা আমরা অ্যাপ্লাই করবো, যে কোনো একটা ওয়েতেই আমরা এই প্রপোর্শনের ডিজাইনটা করতে পারি। এবার প্রপোর্শনের স্লাইডে যাও। আচ্ছা, তাহলে প্রপোর্শন বলতে যে আমরা একজন মানুষের হাইটের সাথে বা শেপের সাথে করে গার্মেন্টের বিভিন্ন পার্টের ডিজাইন কিরকম হবে, যে স্কেলিং, সহজ কথায় আমরা বলতে পারি যে স্কেলিংটা কিরকম হবে। যে একজন মানুষের ধরো যে 7 ফিট লম্বা, তার শার্ট আর প্যান্টের মধ্যে যে রেশিও, একজন 5 ফিট লম্বা, তারা ধরো টপ এবং বটমের গার্মেন্টের রেশিও বা স্কেলিংটা কিন্তু সেম না। তাহলে একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের স্কেলিং যেটা, এটাকে আমরা বলতেছি প্রপোর্শন। স্কেলিং অনেক রকম আছে, সবচেয়ে বেশি ইউজ হয় 1/3 রুল অথবা গোল্ডেন রেশিও। আচ্ছা, এরপরে এখানে যেমন দেখো, আচ্ছা না, উপরের স্লাইডটাতে যাও, উপরের স্লাইডটাতে যাও আবার। আচ্ছা, এখন প্রপোর্শন, মানে আমরা ক্লদিং ডিজাইনের ক্ষেত্রে প্রপোর্শন বা ডিজাইন এলিমেন্টস গুলোকে আমরা কিভাবে ভাগ করি। দেখো যে গার্মেন্টের বিভিন্ন পার্টের মধ্যে প্রপোর্শনটা কিরকম হবে, যে স্লিভের লেন্থ আর বডিজ লেন্থ। বডিজ লেন্থ বলতে আমরা বুঝি যে নেক থেকে ওয়েস্ট পর্যন্ত যে লেন্থ, নেক থেকে ওয়েস্ট পর্যন্ত হিউম্যান বডির যে লেন্থ, এটাকে আমরা বলতেছি বডিজ লেন্থ। আর স্লিভ লেন্থ, মানে একটা বডিজের লেন্থ যদি এতটুকু হয়, স্লিভের লেন্থ কতটুকু নেওয়া উচিত। অথবা হচ্ছে শার্টের স্কার্টের লেন্থ যদি এতটুকু হয়, তাহলে আমার সেই মানুষের হাইট কত হওয়া উচিত, বা হাইট এত হইলে আমি স্কার্টের লেন্থ আসলে কতটুকু নিব, একদম পা পর্যন্ত নিয়ে নিব না নিচে নিব না কোন পর্যন্ত নিব, এইগুলো নির্ধারণ করা হচ্ছে প্রপোর্শন। অথবা আমরা একটা ধরো গার্মেন্টের মধ্যে পকেট বসাবো, তো পকেটের সাইজ আসলে কিরকম নিব। তো আমরা এক এক ধরনের গার্মেন্টে আসলে এক এক ধরনের পকেট বসাই, যে প্যান্টে একরকম পকেটের সাইজ, শার্টে একরকম পকেটের সাইজ, আবার হচ্ছে কোটে দিলে আবার আর একরকম পকেটের সাইজ, কার্গো প্যান্টে দিলে একরকম সাইজ। তো এইরকম যে ভিন্ন ভিন্ন যে স্কেলিং বা যে মেজারমেন্ট গুলো হবে, এটাকেই বলতেছি আসলে আমরা প্রপোর্শন। পরের স্লাইডে যাও।
এখানে যেটা আমরা দেখে আসলাম যে গার্মেন্টের যে সেকশন 3 ভাগে ভাগ করি 1/3 রেশিওতে, যে গার্মেন্টের টপ পোর্শন, মিডিল এবং বটম সেকশন। তারপরে গার্মেন্টের কম্পোনেন্টের লেংথ উইথ কি হবে, এই মানে স্কেলিং গুলা, সহজ কথা স্কেলিং গুলা তোমরা পয়েন্ট গুলো পড়ে নিবা স্কেলিংটা। এরপরে স্লাইডে যাও। আচ্ছা, কমন প্রপোর্শন কনসেপ্ট যেটা আমরা বললাম যে রুল অফ থার্ডস অথবা হচ্ছে গোল্ডেন রেশিও, এই দুইটাই মেইনলি ইউজ হয়। এরপরে যাও। আচ্ছা, আগে স্লাইডে যাও। এখানে যে আমরা আগে স্লাইড প্রপোর্শনের লাস্ট স্লাইডটাতে যাও। হ্যাঁ, এখানে যে আমরা প্রপোর্শন কেন ইম্পর্টেন্ট দেখো, যে আমরা তোমার সহজ কথায় যদি একটা স্টাইল এবং মুড, এটা তো আছেই যে আসলে এক এক প্রপোর্শন নিলে আমার স্টাইলটা এক রকম হবে, কোনোটা ফর্মাল হবে, কোনোটা ক্লাসিক হবে, ড্রামাটিক হবে বা প্লেফুল হবে। এগুলো তোমরা আস্তে আস্তে যখন লাইন পড়বা, তারপর হচ্ছে যে গার্মেন্টের মধ্যে কার্ভ, সিমগুলা কার্ভ হইলে কি রকম মেসেজ দেয়, বা সিমগুলা স্ট্রেইট হইলে আমার ওইটা আসলে ফ্যাশন ডিজাইনের সেন্স থেকে কি মেসেজ দেয়, এগুলো যখন আমরা পড়বো তখন আসলে বুঝবো যে ড্রামাটিক বা প্লেফুল বলতে আমরা আসলে স্টাইলটা কি বুঝি। তো নর্মাল ক্লাসিক এটা তো আমরা সবাই বুঝি যে কোনটার ফ্যাশনের লুক কিরকম হবে, এটা থেকে আমরা প্রপোর্শন থেকে বুঝতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি ধরো একটা স্কার্ট, দেখা যাচ্ছে একটা স্কার্ট আমরা ডিজাইন করলাম, একটা হচ্ছে একদম গার্মেন্টস এর বটম পর্যন্ত, ওয়েস্ট থেকে বটম মানে 2/3 অংশ নিয়ে নিছে বডির, ওই স্কার্টটা যে মেসেজ দিবে। আর একটা ধরো 1/3 যে আমার ওয়েস্ট থেকে শুধুমাত্র হিপ এরিয়া কভার করে, তো এতটুকু লেন্থ নিয়ে যখন আমরা একটা স্কার্ট, যেটাকে আমরা সহজ কথায় মিনি স্কার্ট বলি, তো এরকম যখন নিব, দুইটা স্কার্টের মেসেজ কিন্তু সেম না বা স্টাইল সেম না। তো এই জিনিসগুলো আসলে থেকে বুঝতে পারবো। আবার দেখা যায় যে আমাদের কমফোর্টেবিলিটির একটা ব্যাপার আছে, যে টু লং মানে একটা গার্মেন্টের লেন্থ যদি বেশি হয়ে যায় সেটাও আমাদের কমফোর্টেবল না হতে পারে, আবার বেশি শর্ট হয়ে গেলে সেটাও আমাদের কমফোর্টেবল না হতে পারে, এরকম বিষয় আছে। তা আসলে এইগুলোর জন্যই মেইনলি প্রপোর্শনটা ইম্পর্টেন্ট, যে কিরকম মুড বা কিরকম স্টাইল, আমাদের কমফোর্টেবিলিটি বা আমাদের পার্টিকুলারিটি কিরকম থাকা উচিত, এগুলোর উপর বেস করে আসলে প্রপোর্শনটা একটা ক্লদিং ডিজাইনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এরপরে ইয়েতে যাও, পরের স্লাইডে যাও। আচ্ছা, এখানে আরেকটা ডিজাইন প্রিন্সিপালের মধ্যে আরেকটা টার্ম আছে রিদম। তো এখানে ক্লদিং ডিজাইনের ক্ষেত্রে রিদম বলতে আমরা কি বুঝি, যে আমাদের যে ডিজাইন এলিমেন্ট ছিল 4টা বা 5টা, এগুলো আমরা কি একবার ইউজ করব না বারবার ইউজ করব, এটাকে বোঝায়। যে লাইন, শেপ, কালার, টেক্সচার বা ডিটেলস, যে 5টা বা 4টা ডিজাইন এলিমেন্টস, এগুলো আসলে আমরা কিভাবে ইউজ করব। যে একটা লাইন একবারে বেশি ইউজ করা যাবে না, বা একটা কালার একটা ড্রেসের মধ্যে একটাই কালার হবে, নাকি যে আমরা স্ট্রাইপ বা চেক, সহজ কথায় যে স্ট্রাইপ বুঝি, যে স্ট্রাইপের আমি কয়টা কালার নিব, স্ট্রাইপের উইথ আমি সবার জন্যই বা সব কালারের জন্যই কি সেম রাখবো না ডিফারেন্ট করব, যে আমার যেটা রেড কালার এটার স্ট্রাইপের উইথ একটু বেশি, এরপরে ইয়েলো কালার নিব, উইথ একটু কম নিব, মানে কোন প্যাটার্নে আসবে, এইটাকে আসলে আমরা বলতেছি রিদম। যে ডিজাইন এলিমেন্টস গুলো রিপিটেশন কিভাবে হবে, এই রিপিটেশনটাই আসলে রিদম। যেমন এখানে আমরা টাইপস অফ রিদম এখানে বলছি যে রিপিটেশন হতে পারে, যে একটা ডিজাইনের যে এলিমেন্ট আছে, কালার, শেপ, লাইন বা হচ্ছে টেক্সচার যেগুলো আছে, এগুলো মাল্টিপল টাইমে আমরা একই ক্লদিং এর মধ্যে কয়েকবার ইউজ করতে পারি। এটা যেমন এখানে বলছে এক্সাম্পল, এটার এক্সাম্পল হতে পারে কি, যে এ ড্রেস উইথ ইভেন্টলি প্লেসড প্লিটস অর এ শার্ট উইথ রিপিটিং স্ট্রাইপ। তো আমরা একটা শার্টের ফেব্রিকেশনে যদি চিন্তা করি, যে ফেব্রিকেশনে যে দেখতে পাচ্ছি যে প্লিট সরি যে স্ট্রাইপটা আমরা দিচ্ছি, একই স্ট্রাইপ বারবার রিপিট হচ্ছে, মানে একই কালার বারবার রিপিট হচ্ছে, এরকম হতে পারে। অথবা প্লিটের কথা বলে যদি বলি যে ইভেন্টলি প্লেস প্লিট, এটা হচ্ছে আমার ওই যে শার্টের ক্ষেত্রে আমরা পেছনে 2টা দিয়ে এরকম হতে পারে, বা শার্ট গুলোর ক্ষেত্রে যে আমরা অনেক ইভেন্টলি গেদারিং করি, এরকম হতে পারে। তো এটা হচ্ছে রিপিটেশনের দিক থেকে। আরেকটা হচ্ছে, আচ্ছা এই স্লাইডের একটু নিচের দিকে যাও তো। আচ্ছা,
এরপরে আরেকভাবে করতে পারি যে হচ্ছে যে ডিজাইন এলিমেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে একটা ডিরেকশনের থেকে আরেকটা ডিরেকশনের দিকে যাচ্ছে। যে আমরা একই কালারে যদি ইউজ করি, যে আস্তে আস্তে ধরো কালার দিয়ে যদি বোঝাই যে সেম কালার প্যালেট, যে সেম কালার, যে কালার হুইল থেকে যে আমরা কালারগুলো ইউজ করব সেম প্যালেট, যে ধরো ব্লু কালার, তো ব্লু কালারের টোনটা আসলে গার্মেন্টের একটা ডিরেকশন থেকে যখন অন্য ডিরেকশনে যাচ্ছে, যে টপ থেকে বটমের দিকে যাচ্ছে বা বটম থেকে যখন টপের দিকে যাচ্ছে, তখন কালারটা আস্তে আস্তে ফেড হচ্ছে, যে আমার কালার টোনটা ভিন্ন ভিন্ন আমরা ইউজ করছি, এরকম হতে পারে। অথবা হচ্ছে এখানে আমরা এখানে একটা যেটা এক্সাম্পল দিছি, মানে দেওয়া হয়েছে যেটা, যে আমরা একটা স্কার্টের মধ্যে লেয়ার, তোমরা স্কার্টের প্যাটার্ন তো মনে হয় করছো ইয়েতে, তো স্কার্টে আসলে লেয়ার থাকে না ভিন্ন ভিন্ন, তো যখন আমরা ওয়েস্ট থেকে হেমের দিকে যত যাচ্ছি আমাদের লেয়ারের সংখ্যাটা তত বাড়তেছে, এরকম যে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া কোনো কিছু বা আস্তে আস্তে কমে যাওয়া। অথবা একটা প্রিন্ট যে ফেডস অ্যাওয়ে ফ্রম ডার্ক টু লাইট, বা একটা কোনো কালার যে একই কালারের মধ্যে টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ডার্কের থেকে লাইটের দিকে যাচ্ছে, সেটা প্রিন্ট হতে পারে, কোনো কালার হতে পারে, বা কোনো ডিজাইন যে প্লিটের সংখ্যা উপরে কম ছিল আস্তে আস্তে যখন, বা ধরো লেফটে কম ছিল আস্তে আস্তে যখন রাইটে যাচ্ছে তখন বেড়ে যাচ্ছে। বা স্কার্টের ক্ষেত্রে যে আমার লেয়ারিংটা যত উপরে তত কম, যত নিচে যাচ্ছে মানে হেমের দিকে যাচ্ছে তত লেয়ারিংটা বেড়ে যাচ্ছে, তো এরকম এটাও হতে পারে যে আস্তে আস্তে বেড়ে যাওয়া, এটাকেও আমরা রিদম বলি। এরপরে পরের ইয়েতে যাও, পরের স্লাইডে। এরকম করে না। আরেকটা টার্ম আমরা রেডিয়েশন বলতে আসলে কি বুঝি, রিদমের মধ্যে রেডিয়েশন বলতে ফোকাল পয়েন্ট, যে ধরো পুরো কিন্তু হচ্ছে মানে নর্মাল ডিজাইন শুধুমাত্র ধরো নেক এরিয়াতে বা একটা স্লিভের মধ্যে শুধু ডিজাইন, তো আমরা তখন দেখা যায় যে ওই ড্রেস অনেক সময় বলি যে এটা আসলে এই ডিজাইনটার জন্যই ভালো লাগতেছে ড্রেসটা, বা ড্রেসের মধ্যে দেখা যায় কোনো স্টাইলিং কোনো কিছুই নাই, নর্মাল একটা প্যাটার্ন শেপ কেটে রাখছে, কিন্তু ওই ফেব্রিকেশনটার কারণে ক্লথটা মানে ওই গার্মেন্টটা অনেক এক্সক্লুসিভ মনে হচ্ছে বা অনেক ফ্যাশনেবল মনে হচ্ছে। অথবা ফেব্রিকেশনও না, যে ওটার মধ্যে ফেব্রিকের মধ্যে যে প্রিন্টটা ইউজ করা হয়েছে এই প্রিন্টের কারণে ড্রেসটা ভালো লাগতেছে, এরকম হতে পারে। তো এটাকে আমরা বলতেছি রেডিয়েশন, যে ফোকাল পয়েন্ট হতে পারে সেটা প্লিট, হতে পারে সেটা কালার বা কোনো এমব্রয়ডারি ডিজাইন বা কোনো প্রিন্টেড ডিজাইন, হতে পারে কোনো অ্যাপ্লিক লাগানো বা কোনো লেস লাগানো কোনো অংশে, তো এইটাকে আমরা বলতেছি রেডিয়েশন। এভাবেও আমরা গার্মেন্টের মধ্যে আসলে রিদম ক্রিয়েট করতে পারি। এরপরে অল্টারেশনে বলছে যে আমরা যে ডিজাইনের যে এলিমেন্টগুলো সেগুলো রেগুলার প্যাটার্নেও রিপিট করতে পারি, যদি রিপিট করি রেগুলার প্যাটার্নে সেটাকে বলতেছি অল্টারেশন, আবার ইররেগুলার প্যাটার্নেও আমরা রিপিট করতে পারি, সমস্যা নাই। পরে যাও, পরে স্লাইডে যাও, দেখি কোনো ইমেজ আছে কিনা একটু দেখো তো, আরো একটু যাও। আচ্ছা আচ্ছা, ওই এগুলো দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি। এখানে দেখো যে প্রথমের যে ড্রেসটা এটার মধ্যে দেখা যায় যে আমরা রেগুলার প্যাটার্নে যে প্লিট গুলো দিয়েছি আমরা রিপিটেটিভ অর্ডারে বলতে পারি। আবার হচ্ছে সেকেন্ড যে একটা ড্রেস, এখানে দেখো যে আমরা কালার প্যালেট ভিন্ন ভিন্ন কালার প্লেট বা সিমিলার ভিন্ন ভিন্ন ইউজ করছি। এখানে আবার দেখো আস্তে আস্তে হয় কালারগুলো প্রথমের দিকে যে কালারগুলো সেগুলো ব্রাইট ছিল, যখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি কালারগুলো টোন একটু একটু চেঞ্জ হয়ে গেছে। এটা একই কালারের হতে পারে, ডিফারেন্ট কালারের হতে পারে। তো এখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট কালারের। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছি, দেখো নেক এরিয়াটা, যে আমার গার্মেন্টের মধ্যে ওরকম কোনো ডিজাইন নাই বা ওরকম কোনো প্রিন্টিং বা এমব্রয়ডারি কোনো কিছুই নাই, কিন্তু এখানে যে প্লিট গুলো দেওয়া বা যে গেদারিংটা করে ড্রেসটা আসলে তৈরি করা হয়েছে, এই গেদারিংটাই মনে হচ্ছে ফোকাল পয়েন্ট, মানে এটার কারণে আমার ড্রেসটাকে ভালো লাগতেছে, এটা যেটাকে আমরা রেডিয়েশন বলতেছি। আবার আরেকটা ওই যে একদম লাস্টের যে ড্রেস
ড্রেসটা দেখো যে ভিন্ন ভিন্ন ওটাকে যে কি বলবো গ্যাদারিং করা, এটা সম্ভবত রাফল বলে আর কি। এই যে গ্যাদারিং করে করে কম্পোনেন্ট, গার্মেন্টের কম্পোনেন্ট গুলো, ফেব্রিকের এগুলো লাগানো, যে যত নিচের দিকে যাচ্ছি লেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এরকম ভাবেও আসলে আমার রিদম হতে পারে। এইগুলোকে আমরা বলতেছি ড্রেসের মধ্যে রিদম। উপরে স্লাইডে যাও। আচ্ছা, এগুলো নিজেরা পড়ে নিবা, পড়ে যতটুকু মনে থাকে আর কি। এরপরে আচ্ছা, এটার নিচে যাও তো, কোনো ছবি আছে কিনা। আচ্ছা দেখো, না এখনো শেষ হয় না, আরেকটু টাইম লাগবে, আরেকটু টাইম লাগবে। আচ্ছা, এখানে দেখো আমরা দুইটা ড্রেস দেখতে পাচ্ছি। তো দুইটা ড্রেসে যদি আমরা এমফাসিস, মানে বাংলা কথায় যেটা বুঝি, যে যেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, যেটাকে প্রায়োরিটি দিচ্ছি বা প্রায়োরিটাইজ করতেছি, ওটাকে আসলে আমরা এমফাসিস বলি। তো এই দুইটা ডিজাইনের মধ্যে, এই দুইটা গার্মেন্টের মধ্যে দেখো আমরা আসলে যদি উপরের যে গার্মেন্ট, যে টপ এবং স্কার্ট সহ যেটা, আর একটা ফ্রক টাইপের ড্রেস, এই দুইটার মধ্যে যদি আমরা এমফাসিসের কথা চিন্তা করি, আহামরি খুব বেশি যে ডিজাইন করা না, কিন্তু এই ড্রেসটা আসলে ভালো লাগতেছে কিসের জন্য বলতে পারবা? উপরেরটা বা এটা অ্যাট্রাকটিভ কেন মনে হচ্ছে, কিসের কারণে বলো তো? বা এটাতে তুমি ফোকাল এরিয়া কোনটাকে বলবা, বলতে পারবা? ওই পণ্ডিত, তোমরা কি ঘুমায় গেছো নাকি? নো ম্যাম, শুনতেছি। আচ্ছা ওকে, বলো। এই যে উপরে যে ড্রেসটা আমরা হোয়াইট কালার টপ আর হচ্ছে গিয়ে ফ্লোরাল যে প্রিন্টেড ডিজাইন, এটার যে স্কার্ট, এটার মধ্যে আমার কোনটাকে বেশি ফোকাল পয়েন্ট মনে হচ্ছে? হোয়াইটের যে টি শার্ট এটাকে, না হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টেড? ম্যাম ফ্লাওয়ার পার্টটা। ফ্লাওয়ার পার্টটা না? আচ্ছা, এর পরের ড্রেসটাতে বলো যে পরের ড্রেসটা আসলে কোনটার জন্য ড্রেসটা বেশি মনে হচ্ছে, না বেশি ফুটছে, বা আমরা যেটা বলি যেটার জন্য বেশি ভালো লাগছে কোনটা? বেল্টটা। এই যে আমার ওয়েস্টে যে বেল্ট লাগানো, যে পজিশনিংটা, যে আমি যে অ্যাকসেসরিজ বা এটার মধ্যে কোনো একটা কম্পোনেন্ট দিলাম যেটার পজিশনিং এর কারণে এই ড্রেসটাকে আমার অনেক বেশি ভালো লাগতেছে, এরকম। বা ফোকাল পয়েন্ট কোনটা? তো এটাই আসলে এমফাসিস, যে আমরা যখন একটা ড্রেস ডিজাইন করব, এটা আমরা এমফাসিস এই প্রিন্সিপালটাও মনে রাখবো। এখন একটা ড্রেস ডিজাইনিং এ যে আমি 7টা যে ডিজাইন প্রিন্সিপাল আছে, 7টাই যে একসাথে দিতে হবে তা না, এক একটা এক এক রকম, বা 7টার কম্বিনেশনে বা 5টার কম্বিনেশনে বা 3টার কম্বিনেশনে আমার একটা ডিজাইন হতে পারে। বা যদি আমরা 7টার কথা চিন্তা করি, তো ওগুলো মাথায় রেখে আসলে ডিজাইন করা হয়। তাহলে এমফাসিস বলতে আমরা কোনো একটা ডিজাইনের বা কোনো একটা স্টাইলের ফোকাল পয়েন্ট কোনটা, যে আমি যদি একটা ড্রেসকে দেখি প্রথমে আমার কোনটা নজরে আসবে বা নজর কাড়বে কোনটা, তো যেটা আমার নজর কাড়বে বা ফোকাল পয়েন্ট, ওটাকেই আমরা, ওই এলিমেন্টটাকে বা ওই ডিজাইন কনসেপ্ট প্রিন্সিপালটাকে আমরা বলতেছি হচ্ছে এমফাসিস। সরি, ডিজাইন এলিমেন্ট না, মানে প্রিন্সিপাল, ওইটাকে বলতেছি আমরা এমফাসিস। এতে যাও, উপরের দিকে যাও। তো তোমরা এই যে আমরা একটা ড্রেসের মধ্যে কিভাবে এমফাসিস ক্রিয়েট করতে পারি, পয়েন্টগুলো দেখবা। পরের স্লাইডে যাও। এমফাসিস আসলে মেইনলি কাজ করে যে আমরা একটা স্টাইল যে অনেক বেশি ডাল বা মনোটোনাস যেন না হয়ে যায়, এরকম একটু বোল্ড বা হচ্ছে একটু অন্যরকম, এইগুলো করতে আসলে এমফাসিস কাজে লাগে। তো এখানে এক্সাম্পল দেখো, যে আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে দেখা যায় যে একটা গাউন আমরা তৈরি করছি বা একটা গাউনের ডিজাইন করছি, যেখানে ধরো তোমার একদম সিম্পল ডিজাইন, শুধুমাত্র নেকের এরিয়াতে
কিছু কাজ আছে। নেকের এরিয়াতে হতে পারে কোনো এমব্রয়ডারির কাজ, হতে পারে প্লিটের কাজ, হতে পারে কোনো আমরা লেস বা কিছু একটা অ্যাটাচ করেছি, মানে ডিজাইন প্যাটার্ন সেন্স থেকে হতে পারে এমব্রয়ডারি বা কোনো প্রিন্টিং বা কিছু একটা, শুধু নেকলাইন বরাবর আছে, বাট পুরা ড্রেসটা বা পুরা গাউনটা একদমই সিম্পল। তো তখন যদি সহজে ওই গাউনটার দিকে আমরা তাকাই, তো ওই নেকলাইনের কারণে বা নেকলাইনটাই আমার চোখে বেশি ফোকাস করবে, তো ওইটাকে আমরা বলতেছি আসলে এমফাসিস। বা ধরো একটা কি বলবো, যেখানে এক্সাম্পলে বলছে যে ইভিনিং গাউন উইথ জুয়েল নেকলাইন, যে নেকলাইন এরিয়াতে আমি একটা জুয়েলারি ইউজ করছি, শুধু একটা জুয়েলারি নেকলাইন এরিয়াতে আছে, বাট পুরা গাউনটাই অনেক সিম্পল। তো আমার ফোকাল পয়েন্ট আসবে কিন্তু ওই জুয়েলারির কারণে। বা আমার পুরা গার্মেন্টটা ধরো একদম সিম্পল, আমি আমার স্লিভটা শুধুমাত্র করছি একটু কন্ট্রাস্ট কালার দিয়ে, বা স্লিভটা করেছি কোনো ফ্লোরাল ডিজাইনে, বা স্লিভটা একটু প্রিন্সেস, যেটা আমরা তোমরা যে এখন বিভিন্ন ধরনের ইয়ে চলে না, যে ড্রেসের ডিজাইনে যে তোমার ওইটারে কি বলে, ফ্লানেল টাইপের হাতা ইউজ করে অনেক সময়, স্লিভ মেয়েরা বলতে পারবা, ফ্লানেল টাইপের ইউজ করে, অথবা অনেক সময় যে গেদারিং টাইপের রাবার ইলাস্টিক দিয়ে গেদারিং করে করে ইউজ করে। আবার এখন ওই যে তোমার এই যে ইয়েতে যেখানে যে আর্ম হোল এরিয়াতে কুচি দেওয়া, মানে আর্ম হোল এরিয়াতে অনেক গেদারিং করে, যেটাকে আমরা প্রিন্সেস সিলি ভাবি যাবি বলি। তো এগুলোর মাধ্যমে যে গার্মেন্টের মধ্যে আমরা একটা ফোকাল পয়েন্ট ক্রিয়েট করি, এগুলোই আসলে এমফাসিস। এরপরটাতে যাও, এরপরে এগুলো নিজেরা পড়ে নিবা, যে কি কি মাল অ্যাক্সেসরিজ ইউজ করে করতে পারি। আচ্ছা এখানে দেখো, এখানে অনেকগুলো ইয়ে আছে যে কালার কন্ট্রাস্ট ইউজ করে আমরা একটা ড্রেসের মধ্যে ফোকাল পয়েন্ট, আমি পুরো একটা ব্ল্যাক কালার ড্রেস, রেড কালারের একটা ওয়েস্ট লাইনে কোনো অ্যাক্সেসরিজ বা একটা কন্ট্রাস্ট কালারের ফেব্রিকেশন ইউজ করার কারণে এটা অন্যরকম মনে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে তোমার এখানে পরেরটাতে দেখো পুরা সিম্পল একটা ডিজাইন, কিন্তু আমরা বডিজ এরিয়াতে একটা ফ্লোরাল ডিজাইন দেখতে পাচ্ছি কন্ট্রাস্ট কালার। এটার কারণে বা এটার এখানে যে ফেব্রিকেশনটা ইউজ করছি একটু মেশ টাইপের ফেব্রিক বা সাটিন বা লেস টাইপের ফেব্রিক, ওটার কারণে দেখা যাবে ডিজাইনটাকে ইউনিক মনে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এই ড্রেসটাতে দেখো যে লাইন এবং সিম বলতে আমরা জয়েনিং এরিয়া, আর লাইন বলতে যেগুলোকে বুঝি যে আমার স্ট্রেট লাইন ইউজ করা, নাকি এ লাইন হওয়া, নাকি হচ্ছে কি কার্ভ লাইন ইউজ করা, যে আমার এখানে নেকে আমি কার্ভ লাইন দিয়েছি, বা হেমে হরিজন্টাল লাইন, মানে যে লাইন এবং সিমের কম্বিনেশনে অন্য কোনো স্পেশালিটি নাই, কিন্তু শুধুমাত্র প্যাটার্ন কাটিং এর কারণে বা লাইন আর সিমের কারণে ড্রেসটাকে একটু অন্যরকম মনে হচ্ছে। তো এখানে আসলে এমফাসিস পেয়েছে লাইন অ্যান্ড সিম। আর এই ড্রেসটাতে দেখো সিলোট অ্যান্ড শেপ। সিলোট বলতে আমরা একটা ড্রেস পরার পরে ওটাকে দেখতে কিরকম মনে হচ্ছে, আওয়ার গ্লাস বা কলাম, এটা পরে যখন শেপ আসবে তখন বুঝাবো। যে এখানে দেখো দুইটা স্লিভের কারণে, যে স্লিভের যে ডিজাইন বা স্লিভের যে শেপ, এটার কারণে ড্রেসটাকে ভালো লাগতেছে। পরের এটাতে দেখো এমবেলিশমেন্ট, মানে নেক এরিয়াতে কোনো একটা এমবেলিশমেন্ট ইউজ করা, হোক সেটা প্রিন্ট হোক সেটা এমব্রয়ডারি, এটা ইউজ করার কারণে ভালো লাগতেছে। এরপরে দেখো এই যে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, যে একটা জ্যাকেট পরা মতো বা কোট পরা, এখানে লেয়ারিং বলতে এই যে ল্যাপেল গুলো আমরা ইউজ করছি, এই ল্যাপেল গুলো ইউজ করার কারণে ভালো লাগতেছে। তো এরকম করে যে আসলে আমার কোনটাকে আমি এমফাসিস বলতেছি, যেটার কারণে আমার ক্লোথটাকে একটু ইউনিক মনে হচ্ছে। তো ভিন্ন ভিন্ন ওয়েতে আমরা এটা তৈরি করতে পারি, তো ওই শুধুমাত্র ওই অংশটাকে আমরা বলবো এমফাসিস। এরপরে স্লাইডে যাও, পরের স্লাইডে যাও। আচ্ছা এরপরে আসছে হারমোনি বলতে তুমি সবকিছু একসাথে ইউজ করার পরে যে আমি ব্যালেন্স করলাম, প্রপোর্শন ইউজ করলাম, এমফাসিস করলাম, রিদম করলাম। হারমোনি বলতে ইউনিটি, যে সবকিছুর কম্বিনেশনে আচ্ছা সবকিছুর কম্বিনেশনে কোহেসিভ লুক দেওয়া। আসলে কোহেসিভনেস বলতে আমরা বুঝি যে একটা স্টেবল লুক, যে দেখা যাচ্ছে যে আমি বডি ফেব্রিকের নিলাম একরকম, ওরে মাইট দাও একটা, ধরে ইচ্ছা মতো একটা পিটানি দাও, সোজা হয়ে যাবে। আচ্ছা কোহেসিভনেস বলতে ইউনিফর্ম লুক বুঝায়, আসলে যে সবকিছু মিলে ঠিকঠাক মনে আছে কিনা, মানে উল্টাপাল্টা কিছু না বুঝায়। এরকম যে আমি একটা ড্রেস তৈরি করছি, পরার পরে মনে হচ্ছে এটা কি বানাইলাম, এরকম না।
যে এই স্টাইল যেটা করলাম বা একটা ডিজাইন করলাম সেটা যেন ইউনিফর্ম মনে হয়, যে সবকিছুর দিক থেকে ঠিকঠাক আছে, বা ডিজাইন এলিমেন্টগুলো বা কালার সেন্স অথবা ফেব্রিকেশন সিলেকশন বা হচ্ছে যে স্টাইলটা করলাম তার প্যাটার্ন বা সিলোট সিলেকশন সবকিছু ঠিক আছে, ওইটাকে আমরা বলি আসলে ফ্যাশনের ভাষায় কোহেসিভ লুক। সবকিছু মিলাই যখন ইউনিফর্ম দেখা যাচ্ছে, আমি শার্টিন এখনকার সিজনে দেখা যাচ্ছে আমি উইন্টারের জন্য একটা ক্লদিং ডিজাইন করব, তো উইন্টারে নর্মালি যে কালারগুলো যায় আমি একদম কটকটে একটা কালার, একটা বোল্ড কালার দিয়ে উইন্টারের একটা ড্রেস ডিজাইন করলাম, এরকম না। বা সামারে আমি একটা ড্রেস করব, সামারে দেখা যায় যে নর্মালি আমরা ওয়ার্ম কালার গুলো পরতে পছন্দ করি বা ওয়ার্ম কালার গুলো চলে কালার প্যালেট, তো ওখানে একদম মরা একটা ডাল কালার দিয়ে দিলাম, এরকম না। বা ধরো ওয়ার্ম কালার উইন্টারে একটা ড্রেস ডিজাইন করতে গেছি, এমন একটা ফেব্রিক ইউজ করছি পাতলা ফিলফিলা, মানে যেটার কোনো নাই, আমি কমফোর্টেবিলিটি বা যখন চিন্তা করব দেখা যাচ্ছে যে না এটা আমি ইউজ করতে পারতেছি না উইন্টারের জন্য। তো এরকম যে কোন সিজনে বা অনুসারে থিম অনুসারে সবকিছুর যখন কম্বিনেশনটা ওকে থাকবে তখনই ওইটাকে আমরা বলতেছি হারমোনি। 1 মিনিট। হ্যালো হ্যালো আচ্ছা, তাহলে এখানে হারমোনি বলতে যে সবকিছু মিলায়ে যে একটা ইউনিফর্ম লুক বা ভিজুয়াল এগ্রিমেন্ট যেটা বলি, যে না আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, এরকমটাকে আমরা ইউনিটি বলি বা হারমোনি বলি। তো এখানে হারমোনি আর এমফাসিসের মধ্যে পার্থক্য হচ্ছে আসলে ওভারঅল কম্প্যাটিবল লুক হইলে সেটাকে আমরা বলতেছি হারমোনি, যে ওভারঅল ঠিক আছে। বা ধরো আমি একটা ড্রেস সিলেক্ট করলাম, এটার সাথে যে অ্যাক্সেসরিজ গুলো নিচ্ছি এগুলো ওকে। আর এমফাসিস বলতে শুধুমাত্র একটা স্পেসিফিক পয়েন্ট যেটাকে আমরা ফোকাল পয়েন্ট বলি। তো হারমোনি আসলে আমার কেন কাজে লাগে কি লাগে এটা পড়বা, তোমরা নিজেরা পড়ে নিবা। পরের স্লাইডে যাও, পরের স্লাইডে যাও। আচ্ছা, কন্ট্রাস্ট আরেকটা ডিজাইন প্রিন্সিপাল। কন্ট্রাস্ট আমরা সহজেই বুঝি, খুব সহজেই, যে ভিন্ন কিছু ইউজ করা, ড্রেসের মধ্যে ভিন্ন কিছু ইউজ করা হতে পারে, সেটা কালারের দিক থেকে। তো আমরা কালারটাকে আসলে ভালো বুঝি, কালার কন্ট্রাস্ট এটা ভালো বুঝি। তো কন্ট্রাস্টটা আসলে কালার দিয়েও হতে পারে, ফেব্রিকেশন মানে যেটাকে টেক্সচার দিয়েও হতে পারে, শেপ মানে এটা দিয়েও হতে পারে, তারপরে যে লাইন বা প্রপোর্শন এগুলোর দিক থেকেও হতে পারে। কন্ট্রাস্ট মানে ভিন্ন কিছু, যে ভিন্ন ভিন্ন কিছু যখন ইউজ করব। তো আমরা কালারেরটা জানি, তো কালারের মতো বাকি এলিমেন্ট গুলোও এরকম ক্রিয়েট করবে, যে সিমেট্রিক্যাল হবে না, এসিমেট্রিক হবে, প্রপোর্শন টপে একরকম হবে, বটমে একরকম হবে, এক একদিকে এক এক রকম লাইন হবে, বা একদিকে আমি টপে নিচ্ছি রেড কালার, নিচে নিচ্ছি নেভি ব্লু কালার বা ব্ল্যাক কালার এরকম, বা একই পার্টের মধ্যে লেফটে নিচ্ছি ব্ল্যাক কালার, রাইটে নিচ্ছি রেড কালার এরকম। তো এটাকে আমরা বলতেছি আসলে কন্ট্রাস্ট, এটাও একটা ডিজাইন প্রিন্সিপাল। পরের স্লাইডে যাও। তো কালারে যে কিভাবে কন্ট্রাস্ট আমরা লুক ক্রিয়েট করতে পারি, যে কালারের মাধ্যমে কন্ট্রাস্ট করতে পারি, টেক্সচার মানে বিভিন্ন রকম ফেব্রিক ইউজ করে আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারি, ভিন্ন রকম লাইন ইউজ করে আমরা করতে পারি, ভিন্ন রকম প্রপোর্শন, যে আমার টপে একরকম, যে আমি টপে পরতেছি ওভার সাইজড একটা টি শার্ট আর প্যান্টে ইউজ করতেছি একদম টাইট স্কিনি জিন্স বা স্লিম ফিট প্যান্টস এরকম। বা আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে উপরে টপে ইউজ করতেছি অনেক টাইট টি শার্ট বা বডি ফিটের, আবার নিচে পড়তেছি কার্গো প্যান্ট এরকম।
এরকম কন্ট্রাস্ট হতে পারে। তো নরমালি কি হয় যে যদি আমার টপের গার্মেন্টও টাইট বা স্লিম ফিট বা রেগুলার ফিট এবং বটমে যেটা পরতেছি প্যান্ট বা স্কার্ট বা যেটাই হোক এটাও হচ্ছে আমার স্লিম ফিট, তাহলে দুইটাই স্লিম ফিট বা রেগুলার ফিট। কিন্তু একটা দেখা যাচ্ছে অনেক ওভার সাইজ আর বটমের গার্মেন্ট বা টপের গার্মেন্ট একটা ওভার সাইজ, একটা হচ্ছে অনেক স্কিনি বা অনেক টাইট স্লিম ফিট। তো এরকম এগুলোকে আমরা বলতেছি প্রপোর্শন কন্ট্রাস্ট। প্যাটার্ন কন্ট্রাস্ট হতে পারে যে আমার এক পাশে ধরো ফ্লোরাল ডিজাইন, এক পাশে হচ্ছে প্লেন লুক বা এরকম হতে পারে, বা এক পাশে মোটিভ দিছি এক পাশে দিই নাই, এক পাশে প্রিন্ট করছে আর এক পাশে করি নাই, এরকম হতে পারে। তো ডিটেল কন্ট্রাস্ট মানে প্লেসমেন্ট কোথায় হবে, প্লেসমেন্টের উপর বেস করেও আমাদের কন্ট্রাস্ট আসতে পারে। তাহলে এই যে 6টা বা 7টা ওয়ে, এভাবে আমরা একটা স্টাইলের মধ্যে বা একটা ড্রেসের মধ্যে কন্ট্রাস্ট লুক ক্রিয়েট করতে পারি। পরের স্লাইডে যাও। আচ্ছা, এখানে এক্সাম্পল বলছে যে কিভাবে কিভাবে আসলে কন্ট্রাস্ট হয়, এটার এক্সাম্পল। পরের স্লাইডে যাও। এখানে দেখো আমরা একটা কয়েকটা ইমেজ দেখতে পাচ্ছি। তো এইগুলোকে আমরা বলতেছি কন্ট্রাস্ট। দেখো এক এক পাশে এক এক রকম কালারের মাধ্যমে বা বিভিন্ন শেপের মাধ্যমে, এগুলোর মাধ্যমে কন্ট্রাস্ট লুক ক্রিয়েট করছে। হ্যাঁ, এবার লাস্ট প্রিন্সিপাল যেটা, একটা হারমোনি ইউনিটি, একই জিনিস একই রকম। ওকে, পরেরটাতে যাও, পরের স্লাইডে যাও। আচ্ছা, এই 7টা হচ্ছে তোমাদের একটা ডিজাইন প্রিন্সিপাল, বা আমরা একটা ড্রেস যখন ডিজাইন করবো বা একটা ড্রেস একজন ডিজাইনার যখন একটা ড্রেস ডিজাইন করে তখন এই 7টা জিনিস মাথায় রেখে সে ডিজাইন করবে। এই কোনো একটা প্রিন্সিপাল বা কম্বাইন্ডলি। আর ডিজাইন এলিমেন্টস 5টা, লাইন, কালার, শেপ, টেক্সচার আর হচ্ছে প্যাটার্ন। তো লাইন ডিজাইন যেগুলো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকের মাথার মধ্যে যাচ্ছে না। তাহলে ডিজাইন প্রিন্সিপালগুলো তোমাদের এক্সামে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ডিজাইন নাম ধরেও আসতে পারে, যে রিদম নিয়ে লিখো বা এটা নিয়ে লিখো, এরকমও আসতে পারে। অথবা 7 প্রিন্সিপাল যে ডিজাইন আছে এটা এক্সপ্লেন করো, তখন আসলে তোমরা তোমাদের মতো শর্ট আকারে লিখবে। তো যে কোনো একভাবে আসতে পারে। তাহলে এখানে শেষ করে দিই, আজকে এ পর্যন্তই থাক। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আজকে ডাবল দিলে সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে ডাবল অ্যাটেন্ডেন্স দিব। ফ্যাশনের টার্ম তো এগুলো আসলে আমাদের অ্যাপারেলের সাথে, মানে আমরা